দর্শককে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বুঝলেন, রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যত মাটি তত টাকা। প্রশ্ন উঠছে, সত্যি যদি মাটি থেকে টাকা পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু প্রশ্ন ধর্ম নিয়ে। আজকের এই দিনে দাঁড়িয়ে থেকে 2024-এ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী স্বয়ং তিনিও ধর্ম নিয়ে কথা বলছেন। যাবতীয় রাজনীতি আজকের দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে হচ্ছে বলছে রাজনৈতিক মহল। আমরা বলছি না, প্রশ্ন উঠছে এখান থেকেই, যদি সত্যি সত্যি ধর্মের বেসিসে রাজনীতি হয়ে থাকে তাহলে 1947 সালের পর থেকে দেশটা স্বাধীন হলো কেন? শুধুই কি ধর্মের প্রাঙ্গণে, নাকি সত্যি সত্যি মানুষের রুজি রোজগার, রুটি কাপড়া মাকান, এই সব জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কিছু নিয়ে আলোচনা হওয়া সত্যিই খুব দরকারি। আর এই সব বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 45 ঘন্টা ধ্যান শুধুই ধ্যান নাকি রাজনীতি? আমার দ্বিতীয় প্রশ্ন, অভিষেকের ওপেন চ্যালেঞ্জ। প্রশ্ন, কেন কোনো হেভিওয়েট নেতা অভিষেকের বিপরীতে দেওয়া হলো না? আমার তৃতীয় প্রশ্ন, ভোট কি এবার ধর্মের ভিত্তিতে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, 12 কিলোমিটার পথ পদযাত্রার কারণ কি? শুধুই পদযাত্রা নাকি নেপথ্যে গভীর কোনো বার্তা? এই সব বিষয় নিয়ে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনা। দেখুন, ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ যখন শেষ দফার ভোটে নামবে, তখন কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে সাধনায় বসবেন মোদী। 30 মে থেকে 1 জুন তিনি ধ্যান করতে বসবেন। ঠিক যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন, সেখানেই তিনি ধ্যানে বসতে পারেন। সূত্রের খবর, কন্যাকুমারী যাবেন প্রধানমন্ত্রী, এরপর তিনি রক মেমোরিয়ালে যাবেন। সেখানেই তিনি দিনরাত ধ্যানে বসবেন। ঠিক যেখানে স্বামীজি ধ্যানে বসেছিলেন, সেখানেই মেডিটেশন করবেন মোদী। ধ্যান মণ্ডপে এই ধ্যান করবেন তিনি। 30 মে সন্ধ্যে থেকে 1 জুন পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত তিনি সেখানেই ধ্যান করবেন। স্বামী বিবেকানন্দের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কন্যাকুমারী। এখানেই ধ্যানে বসেছিলেন স্বামীজি। আজও দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। অনেকেই সেই ধ্যান মণ্ডপে গিয়ে কিছুক্ষণের জন্য ধ্যান করেন। কার্যত স্বামীজির বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করতে বদ্ধপরিকর মোদী। তাই তিনি স্বামীজির ধ্যানস্থলে ধ্যানে বসবেন বলেই জানা গেছে। দেশের দক্ষিণতম বিন্দু হল এই কন্যাকুমারী। এখানেই ভারতের পূর্ব পশ্চিম উপকূলে গিয়ে মিশছে। এই জায়গাটিতে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগর গিয়ে মিশছে। সেই জায়গাতেই রয়েছে কন্যাকুমারী। মূল ভূভাগ থেকে বেশ কিছুটা লঞ্চে গিয়ে তারপর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে যেতে হয়। চারপাশে উত্তাল সমুদ্র, তার মাঝেই কন্যাকুমারী মন্দির। এখানেই রয়েছে ধ্যান মন্দির। সেখানেই পাথরের ওপর ধ্যানে বসবেন মোদী। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। এই মুহূর্তে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বুলবুলি মাঝি, বিজেপি সমর্থক, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তৃণমূল সমর্থক রূপম চ্যাটার্জি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি বুলবুলি ম্যামের কাছে। ম্যাম, কি বলবেন বলুন তো? যত মত তত পথ এখন পরিবর্তন হয়ে হচ্ছে, যত মাটি তত টাকা, এবং আপনাদের একেবারে মূল সুপ্রিমো বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও ধ্যানে বসছেন। ধর্ম এতটা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? সবাই সব বিষয়ে ধর্মকে টানাটানি করছেন কেন বলুন তো? শুভ সন্ধ্যা সকলকে। প্রথমে বলি, যত মত তত পথ, এটা কার বাণী আমরা সবাই জানি। বর্তমানে মানুষ যেটা বলছেন, যত মাটি তত টাকা। সত্যিই তো, মাটি থেকেই তো টাকা পেয়েছেন মাননীয়। সেই কয়লা চুরি, সেই বালি চুরি, সবই তো মাটির সাথে জড়িত। তাই জন্য তিনি হয়তো বলছেন যত মাটি তত টাকা। কারণ যত কোপাবে, যত পুকুর ভরাট করবে, তত কোটিপতি হবে। তাই যত মাটি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যত ধ্যান করবেন ততই কি বুঝতে পারবেন যে কে কোথায় রয়েছেন?
আমি আপনার প্রশ্ন শুনেছি। এবার হচ্ছে যে প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন। দেখুন, আমি সকালবেলা যোগা করতে বসবো, আমি ধ্যানে বসবো, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো কোনো একেবারে রাজ্যবাসী নিঃসন্দেহে। বা দেশের মানুষের স্বার্থে তো উনি কিছু বলেননি। বলেছেন কি যে দেশের মানুষের জন্য আমি ধ্যান করতে বসছি, তা তো বলেনি। উনি ধ্যানে বসবেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যত মাটি তত টাকা, এই কথাটা কিন্তু মানুষের সাথে জড়িত। কারণ আমার এই বাংলার মানুষের রক্ত চুষেই কিন্তু সেই যত মাটি তত টাকা হচ্ছে। মাটিটা চুষছে, আচ্ছা। মাটি থেকে মানুষকে যেভাবে শোষণ করছে সেইভাবেই কিন্তু টাকাটা আসছে। তাই এটার সাথে ওটা রিলেটেড নয়। আর আপনি জিজ্ঞাসা করলেন ধর্মের ভিত্তিতে এখন নাকি রাজনীতি হচ্ছে। দেখুন, হচ্ছে নাকি? রাজনীতিতে ধর্মের রং রয়েছে, কিন্তু কখনোই ভারতের মানে দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনীতিটাকে টানেননি। তাকে বারবার বলা হয় সাম্প্রদায়িক। আপনি বলুন তো উনি সাম্প্রদায়িক কি কাজ করেছেন? ওনাকে বলা হয় যে বহিরাগত। আজকে আমরা দেখলাম এই শাসক দল তিনজন ক্যান্ডিডেট করলেন, তারা কিন্তু বহিরাগত। তখন কিন্তু তাদের বহিরাগত তকমা দেওয়া হলো না। তাই অন্যের গায়ে দোষ দেওয়াটা খুব সহজ, নিজেও কিন্তু সেই কাজটা যখন করছে তার কিন্তু বেশ, ভাবা উচিত। বেশ 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 আমি রূপম বাবুর কাছে আসবো। রূপম বাবু কি বলবেন? সব বিষয়ে বহিরাগত আপনারা টেনে টেনে আনেন এবং বলেন যে যত মাটি তত টাকা, সাম্প্রদায়িক শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা নয়? এটাই প্রশ্ন তুলছে এক প্রকার, বলুন। নমস্কার। প্রথমেই ট্রাইব টিভি সকল দর্শককে এবং বিজেপি প্রতিনিধি এবং আপনাকে আমার তরফ থেকে নমস্কার জানাই এবং শুভ সন্ধ্যা জানাই। নমস্কার নমস্কার। শুভ তা বলি সন্ধ্যা। হ্যাঁ, শুরু করছি। প্রথমে তো আপনারা যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা আপনারা বলছেন, কারণ দেখুন, মাননীয়া আমাদের দলের নেত্রী, উনি এই আজকের দিনে দাঁড়িয়ে এই টানা এতদিন নির্বাচন উনি নিরন্তর জনসভা করে চলেছেন এবং উনি যা বলেন নিজের থেকে বলেন, নিজের মনের থেকে বলেন এবং যেই মন দিয়ে উনি বাংলার লোক মানুষের মন জিতেছেন এবং তার সাথে তার মনের সাথে আমাদের বাংলার প্রত্যেকটি মানুষের মনের টান একেবারে আছে। একেবারে এটা রূপমবাবু, কোনো আমি একটু বিরত টেলিগ্রাম- করছি। এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে পৌঁছে গিয়েছেন, সেখানে পুজো দিচ্ছিলেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আবার রূপমবাবুর কাছে চলে আসুন। রূপমবাবু, কন্টিনিউ করুন। হ্যাঁ, তো জানেন, বিগত দিনে নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী হয়েছেন, বিগত 10 বছরে উনি একদিনে তো একটা প্রেস কনফারেন্স করতে পারেননি। উনি যে কোনো জনসভায় গিয়ে বলেন, একটা টেলিপ্রম্পটার সামনে রেখে বলেন, ঠিক আছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা বা আপনি যে দেখেছিলেন? কথাটার আপনার কথা রূপমবাবু, বলছেন, আপনি কোনোদিন দেখেছেন তার ঠিক টেলিপ্রম্পটার নিয়ে কথা বলতে? অবশ্যই 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 আচ্ছা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে বলেন, মানুষের সাথে সেই টান তার আছে এবং তিনি এত সভা করেছেন, তা করতে গিয়ে অবশ্যই যে কোনো স্লিপ অফ টাং হতে পারে। উনি তারপরে সব থেকে বড় যেটা, তার যিনি যে কথাটা বলেছেন তারপরে বিষয়টাকে শুধরে নিয়েছেন। সেই ভিডিওটা কিছু বিজেপি মিডিয়া এবং কিছু মিডিয়ার চ্যানেল সেটা দেখাচ্ছে না। অবশ্যই আমি জানি যে আপনি সেটা হয়তো স্পষ্ট করে বলবেন। আমার কাছেও ভিডিও আছে যেখানে তিনি তার এই কথাটা শুধরে নিয়েছেন। আপনার কাছে আছে তো? মমতা আপনি দেখান না, বন্দ্যোপাধ্যায়ের please। এই রইল। আমি ফোন থেকে তো এখন দেখাতে পারবো না, কিন্তু আমার কাছে অবশ্যই ভিডিওটা আছে। ঠিক আছে, প্লিজ আপনি বলবেন, আমি শো শেষে আপনাকে না না, আছে WhatsApp করে আছে। দেবেন। আপনি উনি, আপনি আপনি শুধু পরিষ্কার- আপনার আপনি বলতে চাইছেন পরিষ্কার করবার জন্য আপনাকে বললাম। আর রয়েছে, অবশ্যই রয়েছে, আপনি ঠিকই বলেছেন, ভুল বলেননি, বলুন। হ্যাঁ, একদমই। আর নরেন্দ্র মোদী এবং বিজেপির যে দল, তারা অত্যন্ত একটা সাম্প্রদায়িক দল এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি এই যে ধ্যানটা করছেন, এটা মানুষ দেখানো এবং লোক দেখানো। তিনি চাইছেন যে এই ধ্যানটা করে তিনি রাজনীতি করবেন এবং নিজেকে তিনি কোনো সন্ত বা সাধু এই হিসাবে তিনি মানুষের কাছে এস্টাবলিশ করতে চান। এবং আমি নরেন্দ্র মোদীকে, আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে বলবো যে উনি কন্যাকুমারীতেই থেকে যান, কারণ 4 জুনের পরে ইন্ডিয়া সরকার যেটা গড়বে, তাদের নরেন্দ্র মোদীর একমাত্র কোনো ভূমিকা নেই, বিজেপির কোনো ভূমিকা নেই। তার মধ্যে নরেন্দ্র মোদীকে ওখানেই তিনি রয়ে যেতে পারেন এবং আগামী দিনেও তিনি সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারেন এবং মানুষকে যে লোক ঠকানোর কাজটা তিনি করেছেন এই বিগত 10 বছর ধরে, সেটা বন্ধ করে
তার যেই ভুল কাজ আছে তার প্রায়শ্চিত্ত অবশ্যই করতে পারেন, এবং এই বেশ, তার যে সাধনা তার পেছনে মুখ্যমন্ত্রী অবশ্যই মমতা রাজনীতি বন্দ্যোপাধ্যায় আছে। যে কথা দিয়ে আজ শুরু করেছিলাম, যত মত তত পথ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যত মাটি তত টাকা। এবার এই ধ্যান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রেখেছিলেন শোনাই একবার, শুনুন। সেই জায়গাটা নিয়ে উনি ধ্যান করে উনি এই দেবতা বড় দেবতা, তাই যদি হয় ওরা ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওরা ধ্যান করবে, ওরা তো ধ্যান করার প্রয়োজন নেই। বলছেন জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানতেন? শুনেছেন এসব কথা? জগন্নাথ দেব তো ওনার দিল ওনাকে গুরু মানতেন। আর উনি নিজে বলছেন আমি বায়োলজিক্যাল বড় নই, মানে ওনার বাবা নেই, ওনাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি ঈশ্বরের দূত দাদা করে, ঈশ্বরের দূত দক্ষিণ করে, ঈশ্বরের দূত যোগ করে, ঈশ্বরের দূত চাকরি খেয়ে নেয়, ঈশ্বরের দূত ওবেসিটি ক্যান্সার করার চেষ্টা করে। এই বাইকটা যখন শোনাচ্ছিলাম এবং আমি যখন এই বাইকটা নিয়ে পড়াশুনো করছিলাম, একটা বিষয় আমার কাছে খুব কনফিউজিং লেগেছে। আচ্ছা, 2024-এ দাঁড়িয়ে সত্যিই কি কে ঈশ্বর হলেন, কে ঈশ্বর হলেন না, কে ঈশ্বর হলে পরে কে কী কাজ করছেন, কে কোথায় ধ্যানে বসছেন, এটা কি সত্যিই প্রাসঙ্গিক? আমি বুলবুলি ম্যামের কাছে আসবো। ম্যাম, কি হচ্ছে? ধ্যান নিয়ে রাজনীতি চলছে এবং তিনি বলছেন বায়োলজিক্যালি কিছু নন নরেন্দ্র মোদী, তার কোনো মা বাবা নেই। রাজনীতি কোথায় এসে দাঁড়িয়েছে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, 10-10টা বছর মানুষ দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রূপে যেভাবে বরণ করে নিয়েছে, আমরা তার পরিণাম দেখলাম এই লাস্ট রোড শোটাতে। বাংলায় যেভাবে তিনি এসেছিলেন, বাংলার মানুষের উচ্ছ্বাস এবং জনস্রোত সেটাকে দেখিয়ে দিয়েছে যে তারা আবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই দেখতে চায়। এখানে কি শুধুমাত্র মোদি ফ্যাক্টরি কাজ করছে? বুলবুলি ম্যাম, এখানে কি সত্যি মোদি ফ্যাক্টর কাজ করছে, নাকি দেশের যে কেউ প্রধানমন্ত্রী হলে পরে এরকম একই জনোচ্ছ্বাস তৈরি হতো? কোনটা? না, আপনি একটা কথা আমাকে বলুন যে এই যে ইন্ডি জোটটা তৈরি হয়েছে, ইন্ডি জোটের কে প্রধানমন্ত্রী হবে বলে আপনি একটা নাম বলে দিন যে হ্যাঁ ইনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা আমার থেকে ভালো বলতে পারবে তৃণমূলের যে সমর্থক রয়েছেন, তিনি ভালো বলতে একদম পারবেন। একদম। আমি আপনাকে এবং আমার ওই সেই ভাইকে প্রশ্ন করব যে যিনি বসে আছেন ওই দলের মুখপাত্র হয়, তিনিও বলতে পারবেন যে ইন্ডি জোটের কথা উনি এক্ষুনি বললেন, সেই ইন্ডি জোটের প্রধানমন্ত্রী রূপে কাকে দেখতে চান? মাননীয়ার মুখ নাকি আরো যেসব দলগুলো আছে? দেখুন, এখানে তো পুরো পরিবারতন্ত্র চলছে, সবাই চাইছে সেই প্রধানমন্ত্রীর আসনে বসবে বলে। তো লড়াইটা কিন্তু আগে নিজেদের মধ্যে লড়াইটা শেষ করুক, তারপর না হলে এনডি জোটের সাথে করবে। আগে ইন্ডিয়া জোট নিজেরা ঠিক করুক যে তাদের মধ্যে থেকে তারা কাকে প্রধানমন্ত্রী যদি জিতে যায়, যদি আমি মেনে নিলাম তর্কের খাতিরে ওদের কথা অনুযায়ী যদি জিতে যায়, তাহলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে করবে? আমরা দেখেছিলাম এই ইন্ডি জোটের কিভাবে পিন্ডি চটকে গেছিল, কিভাবে এই জোটটা কিন্তু ছাড়খাড় হয়ে যাচ্ছে। আজকে এরা বড় বড় কথা বলছে, বলুক, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীজির, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, ওনার পাপ ধুতে কন্যাকুমারীতে যেতে হবে না। ভারতবর্ষের মানুষ ওনার চৌঠা জুন তার ফলাফল দিয়ে দেবে। তাই আমরা এই বিষয় নিয়ে ভয় পাচ্ছি না। আর আপনার আরেকটা প্রশ্ন করতে চাই, এই বাংলায় যিনি মাননীয়া, যিনি এত দুর্নীতির সাথে ওনার দল জড়িত, যিনি বলেন তিনি সততার প্রতীক, সেই সততার প্রতীকের যে শত চিহ্ন আমরা দেখলাম, তার দলের সমস্ত নেতা মন্ত্রীরা, তার মন্ত্রিসভা যেভাবে দুর্নীতির সাথে জড়িত, তাকে পাপ ধুতে কোথায় যেতে হবে? কন্যাকুমারীতেও তো জায়গা হবে না, কারণ সেখানে তো নরেন্দ্র মোদী গিয়ে ধ্যান করে নিয়েছেন। তাহলে উনি কোথায় যাবেন? এটা আমার প্রশ্ন রইল। প্রধানমন্ত্রী কন্যাকুমারীতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাকুমারী প্রসঙ্গে একটা বড় বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন কন্যাকুমারীতে তারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রশ্ন সেখানে নাকি সব আরএসএস এ ভরে গিয়েছে, এই কথাটাও তিনি বলেছেন।
দেখুন, আজকে যেখানে প্রধানমন্ত্রী যাবে সেখানেই মাননীয়ার মনে হবে যে আরএসএস এ ভরে গেছে এবং সাম্প্রদায়িকতা নিয়ে সেখানে রাজনীতি করছে, এইসব ছাড়া ওদের কাছে কোনো নিজেদের প্রচারের জন্য কিছু নেই। আপনি আমাকে আপনারা একটা কথা করছেন না। বলুন, প্রতিটা প্রচারে মাননীয়া গেছেন, খুব ভালো কথা। সে জনগণের কাছে, তার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমরা চাই তিনি সবার সামনে আসুক, কথা বলুক। একটা দুটো ভুলভাল কথা বেরোতেই পারে, সে বলতে গিয়ে স্লিপ অফ টাং হতেই পারে, সেটাতে অসুবিধা নেই। তিনি তো শুধরে নিয়েছেন, মানছেন যদিও সেটা। আমার কাছে আচ্ছা। এই ভিডিওটা আমার কাছে যদিও নেই, তবু আমি দেখতে চাইবো, যদি আপনার কাছে পরবর্তীকালে আসে আমাকে একটু দেখাবেন যখন উনি উনি শুধরে উনি নিয়েছেন। উনি উনি ভুল স্বীকার, হ্যাঁ অবশ্যই শুধরে নিয়েছেন উনি। মানে আমি কি বললাম, হতে পারে হয়েছে এটা, কিন্তু এটা তো একবার নয়, প্রথমবার নয়। উনি এরকম ভুল বারবার করেন, প্রতিটা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এক একটা কথা বলেন যেখান থেকে বাংলার জনগণ ওনার সেই ভিডিওটাকে নিয়ে আলোচনা করুক, তবে তিনি চর্চায় থাকবে, কিন্তু একেবারেও বেশ এটা চর্চা বেশ, করেন বেশ, না। বেশ। আমি আমার রূপম বাংলার বাবুর কাছে আসবো, এখানে রূপম বাবুর কাছে আসবো। রূপম বাবু যে কথা বলতে চাইছেন বলবেন ম্যাম। এক কথায় বলতে চাইছেন যে প্রতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার করে ভুল করেন আর বলেন ক্ষমা করে দেবেন, প্রতিবারই একবার করে ভুল করেন আবার বলেন ক্ষমা করে দেবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি যাকে কেন্দ্র করে কথা বলছেন বলি ম্যাম এতক্ষণ ধরে, যে আপনাদের প্রধানমন্ত্রী আসলে কে হবে যদি ইন্ডিয়া জোটের সরকার সত্যি জিতে যায়, ঠিক যেমনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় লালকৃষ্ণ আদবানিকেও সাইড করে দিয়েছিলেন, ঠিক সেরকমভাবে আপনারা কখন কাকে ইন্ডিয়া জোটে আদতেও প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে চান বা রাখবেন, এই প্রশ্নই তুলছেন, বলুন। দেখুন, প্রথমেই বিজেপি প্রতিনিধি যিনি আছেন তিনি বললেন যে আমাদের কোনো নির্বাচন নিয়ে ভয় নেই। তাতে একটা জিনিস আমি বলতে চাই, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, উনি যখন রোড শোতে এসেছিলেন, যে বাংলা থেকে নাকি উনি সব থেকে বেশি আসন জিততে পারবেন। সেটা তো অবশ্যই দিবা স্বপ্ন। তার মানে কি উত্তরপ্রদেশ বিজেপি হেরে গেল, রাজস্থান বিজেপি হেরে গেল, মধ্যপ্রদেশ বিজেপি হেরে গেল? এই উত্তরটা যদি ওনার কাছে থাকে উনি আমাকে অবশ্যই দেবেন, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনারা যে কথাটা বললেন টেলিপ্রম্পটার নিয়ে, তো সর্ব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোরেন না। উনি যেখানেই হয়তো কোনো কথা বলেছেন, উনি জনসভার মধ্যে উনি তারপরেই সেটা বলে দিয়েছেন যে তার মুখ থেকে ভুল করে বেরিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নিজে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেছেন, ভুল পাঠ করেছেন, ভুলভাবে বাংলা উচ্চারণ করেছেন, তিনি কি একবারও ক্ষমা চেয়েছেন? এই উত্তরটা আমি বিজেপির বন্ধুর কাছে চাইবো। বেশ, আমি বুলবুল ম্যামের কাছে আসবো। নোংরা একটা নোংরা ভাষা লেগেছিল, তার জন্য কি উনি একবারও ক্ষমা বা মার্জনা চেয়েছেন যে আমার এটা ভুল হয়ে গেছে? বেশ, আমি মেনে নিচ্ছি সব আমি তর্কের খাতিরে সব মেনে নিচ্ছি রূপম বাবু, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্ল্যাং ইউজ করেন তখন কি তিনি ক্ষমা চান? আমরা কদিন আগে সেরকম ভাষাও না শুনতে না, প্লিজ পেয়েছি, প্লিজ যে ভাষা বুলবুলি ম্যাম আপনার কাছে আসবো। আমি রূপম বাবুর থেকে উত্তরটা নেব। রূপম বাবু, আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেন, ক্ষমা চান, স্লিপ অফ টাং হতে পারে, মেনে নিচ্ছি তর্কের খাতিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভুল করলে, তিনি ভুল ব্যাখ্যা করলে সেটার জন্য ক্ষমা চান না, মেনে নিচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে স্ল্যাং ইউজ করেন, যেটা আমাদের বিপ দিয়ে চালাতে হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিপ দিয়ে চালাতে হয়, সেটার জন্য এখনো পর্যন্ত কোনো এক জায়গাতে আপনাদের কি কোনো রকম অনুতপ্ত বোধ হয় যে একজন প্রধানমন্ত্রীর জন্য সত্যি এরকম ভাষা প্রয়োগ উচিত নয় বা কিছু? আপনারা যেই এই প্রশ্নটা আমাকে করলেন, তখন আপনারা ঠিক সেম প্রশ্ন বিরোধী দলনেতাকে করেন না? নিশ্চয়ই করেছি, করেছি। আপনি হয়তো এক কথায় অঞ্জন দেখেন না, এক কথায় অঞ্জন হয়তো দেখেন না। একেবারে সেই ছবিও তুলে ধরেছিলাম, বুলবুলি ম্যামই ছিল আমার প্যানেলে। বুলবুলি ম্যাম জানেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ঠিক কি বক্তব্য বাঁকুড়ায় যখন তিনি গিয়েছিলেন, সেই খবরও আমরা দেখিয়েছি। কিন্তু প্রশ্নটা আমার বাড়িতে চুরি হয়েছে, তার বাড়িতে চুরি হয়েছে, আমার বাড়িতে একটু কম চুরি হয়েছে, তার বাড়িতে একটু বেশি চুরি হয়েছে, তার মানে আমার বাড়িতে চুরি হয়নি, এটা কিন্তু অর্থ দাঁড়ায় না রূপম বাবু। না, অবশ্যই না। আমি বলছি যে কোনো জিনিস একতরফা হওয়া কোনোদিনই ঠিক না। যেটা সর্বকিছু যখন তৃণমূল, না, আপনি কি অনুতপ্ত রূপম বাবু? আপনি কি অনুতপ্ত তৃণমূল সমর্থকের উপরে উঠে? আমি অনুতপ্ত হওয়ার কে? মানে আপনি তৃণমূল সমর্থক হিসেবে আপনি অনুতপ্ত নন? কি কারণে? যে তৃণমূল সর্বক্ষণ মানুষের সাথে থাকে, মানুষের স্ল্যাং ব্যবহারের কথা বলছি অনুতপ্ত কেন হতো? আমি স্ল্যাং এর কথা বলছি রূপম বাবু।
না না, আপনি 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 সেক্ষেত্রে আমাকে ভিডিও দেখাবেন। আমার এই মুহূর্তে এরকম বেশ, কিছু আমি বুলবুলি ম্যামের কাছে আসবো। মনে আসছে না, রূপম বাবুর স্মৃতি ভ্রষ্ট হয়েছে। বুলবুলি ম্যাম, আপনি বলুন। আমি কি বললাম, আমরা কিন্তু ওনাকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মানি, তাই ওনার মুখের ভাষাটার জন্য আমার মনে হয় সত্যি সকলের না কাছে না, উনি ক্ষমা চাওয়া বলেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেননি, সেরকম কিছু মনে করতে পারছেন না রূপম বাবু? না না না, উনি মনে করতে পারবেন না, কারণ ওরা তো একটা দল চালায়। আমি আমার বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে বললাম, আমি কিন্তু কোনো দলের মাননীয় সম্বন্ধে বলিনি, আমি আমার বাংলার মুখ্যমন্ত্রী। যদি কোনো আপনারা অবশ্যই দেখতে পারেন সেটা বিভিন্ন জায়গায় ফেসবুকে, কারণ ওখানে বিজেপির আইটি সেল সেগুলো এডিট করে ভালো করে আচ্ছা, সেটা বিজেপি করতে পারে। বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, বুলবুলি ম্যাম বিস্ফোরক অভিযোগ, বিজেপির আইটি সেল কথা কেটে এডিট করে এই কথা শুনিয়েছেন। আমি ওটাকেই বিজেপি যা করে সবকিছুই গড়া পেটা। সন্দেশখালি করেছে বিজেপি যেভাবে তাদের স্টিং অপারেশনে, সেটা প্রমাণ হয়ে গেছে। এক্ষুনি এই টপিকটা উঠবে, ঠিক আছে, উনি যাই হোক তুলেই দিলেন। একদমই সন্দেশখালি করেছে, ওনার ক্ষমতা সন্দেশখালি করেছে, তার প্রমাণ হয়ে গেছে। আপনাদের নিজেদের দলীয় সে জায়গার অঞ্চল সভাপতি বলে দিয়েছে কিভাবে টাকা দিয়েছিল শুভেন্দু অধিকারী, আর্মস পাঠিয়েছে, শুভেন্দু অধিকারী টাকা পাঠিয়ে সন্দেশখালি, শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করেছেন। সত্যি এই যে চটি আপনাদের মিডিয়া ছাড়তো না, তাকে আজকে আপনারা দলে টিকিট দিয়ে না আপনারা মিডিয়াটাকে এমন করে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াটাকে আমাদের থেকে বেশি আপনারা কাজ করছেন। তাই ওই ভিডিওটা যেটা ফেক ভিডিও, সোশ্যাল মিডিয়া বিজেপি আইটি সেল কিভাবে কি করে, যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়া আছে সেটা জানা যায়। Please, আমি দুজনকেই বলবো। এখন এক please, ঘন্টা সময় বলুন। আছে আপনার আমার সাথে। আমি বললাম এআই এর মাধ্যমে যে ফেক ভিডিওটা সন্দেশখালির যেটা প্রচারিত করেছেন সেটা প্রমাণিত হোক আগে। যদি সত্যি প্রমাণিত হয় আমি আপনাকে অনুরোধ করব, আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি না, একটু এআই নিয়ে ডিপফেক নিয়ে পড়াশোনা করুন। সেখানে যখন কোনো কথা আসে বা কথা ভাসে তখন সেটা কিভাবে আসে, আর একটা সত্যিকারের ভিডিও হলে কিভাবে আসে। এআই দিয়ে করলে কেউ পেছনে তার নিজের স্ত্রী দরজা খুলছে বন্ধ হচ্ছে, এটা কোনোদিনও এই পৃথিবীতে এখনো সম্ভব না, আমি আপনাকে বলে দিচ্ছি। তাই যেটা সত্যি ঘটনা হয়েছে ওটা এআই বলে বিজেপি চালাচ্ছে, ওটা বিজেপি চালাচ্ছে এআই বলে। কি বলবো, আপনি শুনবেন? আপনার কথা আমি শুনলাম, বুঝলাম। আমার অতদূর পড়াশোনা নেই আপনাদের মতো এত বিশাল জ্ঞান দিলে অবশ্যই আমি বলবো। প্লিজ প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয়, দুজনকে প্লিজ, আমি দুজনের উদ্দেশ্যেই বলছি, আপনারা দুজনেই আমার অনারেবল। না না না, প্লিজ প্লিজ, রূপম বাবু প্লিজ, রূপম বাবু প্লিজ, না না না, বুলবুলি ম্যাম প্লিজ, না না না, আপনারা দুজনেই আমার অনারেবল গেস্ট, কেউ কারো সৌজন্যতা ভাঙবেন না। দুজনেই দুজনের সঙ্গে, আপনি বলেছেন, অবশ্যই বলেছেন যে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন না, কিন্তু তাও বলছি ব্যক্তিগত আক্রমণ করে ফেলবেন না, বলে দিয়ে দোষ কখনো চলে যায় না। বুলবুলি ম্যাম, কথা হচ্ছে যে আমি যখন বলছি আপনি একটুখানি মন দিয়ে শুনুন, পয়েন্টগুলো লিখে রাখুন, বা আপনার মেমোরি ভালো, আপনি হয়তো মনে রাখতে পারবেন। আবার আপনি যখন বলবেন আমি তখন সৌজন্যতা বজায় রাখবো, একটুখানি হলে অন্তত চ্যানেলটাতে ভালোভাবে চলবে। আমি বললাম যে আপনি বললেন না যে এআই এর মাধ্যমে আমাকে পড়াশোনা করা উচিত। সত্যি আমি এটা নিয়ে পড়াশোনা করিনি, কারণ আমার ভবিষ্যৎ ওই দিকে নয় যে কারোর বিকৃত ফটো করে সেটাকে আমাকে বাজারে চালু করে নিজের দোষটাকে ঢাকতে হবে, এটা আমার নেই। সেই জন্য এই বিষয়ে আমার জ্ঞানটা খুব কম। তবে ওটাকে প্রমাণ করুন আপনারা, যেটা আপনারা বলছেন যে যখন আপনারা এআই ডিপফেক বলছেন, আপনারা সেটা প্রমাণ করুন। প্লিজ এক এক করে, আমি এক এক করে, একটুখানি টাইমটা ধরুন না। এক এক করে, please। যখন 56 দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া নিজের কোলে টানলেন, তখন কিন্তু আপনাদের মুখের ভাষাটা এটা ছিল না। তখন কিন্তু সেই মা বোন, আমার সেই বাংলার মা বোনের জন্য কিন্তু আপনাদের চোখ থেকে এক ফোঁটা জল বেরোয়নি। মাননীয়া কিন্তু একবারের জন্য সেখানে যায়নি, কিন্তু একটা ফেক ভিডিও নিয়ে আপনারা রাজনীতি করতে নেমে পড়লেন যে এটা বিজেপি সাজানো চাল, সেটাকে আগে প্রমাণ করুন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আপনি বলছেন বারবার যে আমাদের মাননীয়া কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, ওটা নাকি বিজেপির মিডিয়া সেল করে দেয়। উনি তো স্টেজে দাঁড়িয়ে কথাগুলো বলে, তাহলে সেগুলো তো মিডিয়া দেখায়, মানে টিভির পর্দায় দেখানো হয়, সেগুলোকে বিজেপি কি করে কারসাজি করে? এই পড়াশোনাটাও মনে হয় আপনি ঠিক করে করেননি। আপনি একটু পড়াশোনা করুন আর বিষয়টা জানুন। যেখানে ভুল বললে একটা সরি বা একটা ক্ষমা চাইলে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু মাননীয়া প্রতিটা স্টেজে দাঁড়িয়ে এমন এমন কথা বলেন যেখানে টিভিটা চালাতে বাচ্চাদের সামনে লজ্জা হয় যে মাননীয়ার মুখ থেকে কি ভাষা শুনে আগামী প্রজন্ম কি শিখবে।
বেশ 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 ভাষা প্রসঙ্গে যখন একদম দহরম মহরম অবস্থা, তাপ উত্তাপ যখন বাড়ছে এক কথা অঞ্জলের অনুষ্ঠানে, তখন একটা বিষয় অত্যন্ত কনফিউজিং ছিল, সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা তো বলছেনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে অ্যালার্ম জারি করেছে, ভবিষ্যৎবাণী করছেন যে 4 জুনের পর থেকে সমগ্র দেশে নাকি ভূকম্প আসবে, ভূমিকম্প আসবে। এই গত কিছুদিন আগে থেকে রেমাল যেভাবে আতঙ্ক ছড়িয়েছিল, রেমালের সঙ্গে সঙ্গে এবার ভূমিকম্প গোটা দেশে আসবে। প্রশ্ন উঠছে কিসের ভূমিকম্পের কথা বলছেন, আর কি বা হচ্ছে, কোন কুকথা অকথার রাজনীতির মাঝে এই থ্রেটটা দেওয়া হলো, জানার চেষ্টা করবো। রূপমবাবু কি বলবেন এই বিষয়ে? গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বলেছেন 4 তারিখের পর থেকে 6 মাস অবধি ভূমিকম্প এক্সটেন্ড করবে, বলুন। যখন একজন মানুষ তার বুঝতে পারছেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, জনসমর্থন তিনি হারিয়ে ফেলছেন, তখনই এই ভুলভাল কথাগুলো মুখ থেকে বেরোনো অত্যন্ত স্বাভাবিক। কারণ আপনিও জানেন, বিজেপি প্রতিনিধি যিনি বসে আছেন তিনিও জানেন, তিনি কিছুদিন আগে বলেছেন। রূপমবাবু একটু মজার সোর্সে একটা প্রশ্ন করবো। এই যে ধ্যান যিনি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ধ্যানের দ্বারা কি এই ভূমিকম্পকে ডাকার চেষ্টা হচ্ছে? এটা অবশ্যই উনি বা ওনার দল বলতে পারবেন যে ওনার ধ্যানের চেষ্টা উনি নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, কিন্তু এইটা ঠিক হবে না যেটা উনি নিরন্তর বিগত বেশ কিছুদিন ইসবার 400 পার, ইসবার 400 পার বলে গেছে, সেইটা হবে না। মানুষ সমর্থন ইন্ডিয়া জোটকেই করবে। বিজেপি বিগত দিনে যেইভাবে ভারতবর্ষকে লাঞ্ছিত করেছে, গ্যাসের দাম বাড়িয়েছে, যেই ওনাদের কেন্দ্রীয় মন্ত্রী 450 টাকা যখন গ্যাসের দাম, তিনি রাস্তায় বসে পড়েছিলেন, আজকে 1000 টাকা গ্যাসের দাম পেরিয়ে যাওয়ার পর তিনি তার কোনো প্রতিক্রিয়া নেই। এবং আরেকটা কথাও বলতে পারি যে প্রধানমন্ত্রী যখন ইসবার 400 পার বলছেন, আমরা হয়তো বুঝতে একটু ভুল করছি, হয়তো উনি পেট্রোলের দামের কথা বলছেন, যে আগামী দিনে আমাকে ভোটে দিয়ে আনো, পেট্রোলের দাম 400 পার হয়ে যাবে। আমরা হয়তো বুঝতে ভুল করেছি, কিন্তু উনি তো সবসময় ঠিক বলেন, কারণ উনি নিজেকে ঈশ্বর তুল্য, উনি কিন্তু ঈশ্বর ভাবেন নিজেকে। কারণ তিনি বলেছেন যে তিনি বায়োলজিক্যালি জন্ম নেননি এবং ঈশ্বরের থেকে জন্ম নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় নিজেকে ঈশ্বর ভাবছে, মেনে নিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষ। যদি আপনার কথা প্রসঙ্গে ধরি, 400 পারের কথা যেটা আপনি বললেন যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে, আপনারা তো রয়েছেন মানুষ হিসেবে, মানুষের পাশে। 400 থাকলেও সেখানে তো কমিয়ে দিতে পারবেন, বেঙ্গলের হাতে তো রয়েছে, ট্যাক্সটা কমিয়ে দিতে পারেন। হ্যাঁ অবশ্যই, প্রথমত তাহলে 104 টাকা লিটার কেন যাচ্ছে পেট্রোল? বেঙ্গলে 104 টাকা লিটার কেন পেট্রোল যাচ্ছে? প্রথমত ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর সবার আগে সাধারণ মানুষের যে অসুবিধাগুলো, যেটা নিয়ে বিজেপি এতদিন অ্যাড্রেসই করেনি, যেই কারণে তাদের আজকে গিয়ে ধর্মের নামে ভোট চাইতে হচ্ছে, কোনো সারা ভারতবর্ষের ডেভেলপমেন্টের নামে তিনি ভোটের কথা বলতে পারছেন না। আগে সেই কথাগুলো অ্যাড্রেস করবেন। গ্যাসের দাম 45.4 আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে বেকারত্ব, যেই নরেন্দ্র মোদী এসে বলেছিল যে বছরে 2 কোটি চাকরি হবে, সেই নরেন্দ্র মোদী আপনি বললেন, আমাকে কথা বলতে দেবেন, আপনি বললেন সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করবে এবং মানুষের কাছে কিভাবে কম টাকায় কিভাবে মানুষের কাছে জিনিস পৌঁছে যায় তা নিশ্চিত করবে। আচ্ছা, বেশ 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 বুলবুল, আপনার কাছে আসবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই রূপমবাবুকে। রূপমবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমি না ধরি, ভারতবর্ষের আর্থসামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কতটা এগিয়ে রয়েছে, আপনি কতটুকু জানেন এই বিষয়ে? রূপমবাবু, আপনাকে জিজ্ঞেস করছি। হ্যালো, হ্যাঁ বলুন আরেকবার। অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ কতটা এগিয়ে রয়েছে বা পিছিয়ে রয়েছে, কি মনে করেন আপনি? না, ভারতবর্ষকে তো প্রধানমন্ত্রী আপাতত অর্থনৈতিক দিকটা তো উনি আদানি আর আম্বানির কাছে দিয়ে দিয়েছেন। আচ্ছা, বেশ, তার মানে আপনি বলতে চাইছেন অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ একেবারেই স্টেবল পজিশনে নেই, তাই তো? অবশ্যই না। উনি আপনারা বেশ 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 বুলবুল, আপনার কাছে আসবো। এবার প্রশ্ন, ট্রিলিয়ন ডলার ইকোনমির ট্রিলিয়ন না, আমার প্রশ্ন এখানে শেষ হয়নি। আপনি বলতে চাইছেন অর্থনৈতিক দিক থেকে এখন ধসে পড়ছে ভারতবর্ষ, মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোটের বা ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি সত্যিই কোনো প্রার্থী একেবারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন, 5 বছরের মধ্যে যাবতীয় অর্থনৈতিক দিক থেকে আপনারা স্টেবল করে দিতে পারবেন ভারতবর্ষকে?
সেটা কি কোথাও কোনো ম্যানিফেস্টোতে কোথাও বলা রয়েছে যে 5 বছরেই আপনি তো হয়ে যাবে? আপনি না 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 প্রশ্ন হচ্ছে 5 বছর মানুষ একটা- আপনাদেরকে ভরসা করে, শুনে নিন প্লিজ, একটা 5 বছর প্রক্রিয়া শুনে নিন শুরু প্লিজ, হতে শুনে নিন পারে। শুনে নিন। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বেশ বুলবুলি ম্যামের কাছে অবশ্যই আসবো। প্রক্রিয়া শুরু হতে পারে। প্রক্রিয়া শুরু হবে, দেখুন, বুলবুলি ম্যাম। একটা জিনিস আমি মানতে বাধ্য যে এই ভাইরা ভীষণ দ্রব্যমূল্য নিয়ে কথাবার্তা বলে, কিন্তু এই ভাইরা যে এসি ঘরে বসে থাকে, যে ইলেকট্রিসিটিটা চলে, সেটা অন্যান্য মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু ইলেকট্রিসিটি বিল কিন্তু ইউনিট প্রতি কিন্তু এত নয়, যেখানে আমার বাংলায় 9 টাকা সামথিং 25 পয়সা বা 30 পয়সা হয়ে গেছে। আমার বাংলার মাননীয় কি করছেন? তখন কি চোখ বন্ধ করে তিনি বলছেন? মনে হচ্ছে না যে আমার বাংলা সেই মা মানুষরা যারা অন্তত গরমের একটুখানি হাওয়া খেয়ে বেঁচে থাকবে ঘরে, গ্যাস নিয়ে এরা আলোচনা করে কিন্তু বিদ্যুৎ নিয়ে এদের আলোচনা করে না, কারণ এরা বিদ্যুতের খুঁটি নিয়েও রাস্তায় এদেরকে দেখতে পাই না যে হ্যাঁ আমরা মানুষের জন্য, মানুষের স্বার্থে, যিনি মা মাটি মানুষের সরকার করেছিলেন সেই মানুষের স্বার্থে এই বাংলার মাননীয়া সেই বিদ্যুতের বিলটাকে একটু মুকুব করে দেবেন বা একটু কম করে দেবেন। এরা গ্যাস নিয়ে বড় বড় কথা বলে, কারণ এরা সেই সময়ের হিসাবটা দেখে যখন এই গ্যাসের দাম 450 ছিল, নরেন্দ্র মোদীর আমলে এসে ওটা নাকি 1000 টাকা, বর্তমানে সেটা 800 টাকা যদিও, কিন্তু এরা সেটাকে কমায় না। আর এরা বলছে না যে 400 পার করে দেবে পেট্রোলের দাম। এদের ধারণা, আচ্ছা, আমার কথা বেশ হচ্ছে বেশ, আপনাদের ধারণা বা তৃণমূলের ধারণা কি রয়েছে তার থেকে বড় কথা শুভেন্দু অধিকারী এই বিদ্যুৎ প্রসঙ্গে একটা টুইট করেছিল, সেই টুইটটা অত্যন্ত ইম্পর্টেন্ট, একবার টুইটটা শুনে নেবো আপনাদের কাছ থেকে একটু সময় আছে। কলকাতা ও বৃহত্তর কলকাতা এলাকার জনগণ অনুগ্রহ করে ঘটনাক্রম বোঝবার চেষ্টা করুন। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিইএসসি তৃণমূল দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা দান করেছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয় মূল্য সংশোধন সংক্রান্ত সিইএসসির করা আবেদন গৃহীত হয়। অন্যদিকে সিইএসসি বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে উদ্যত হচ্ছে, যার ফলে গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হবে এবং এই প্রক্রিয়া চুপিসারে শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বিদ্যুৎ বন্টন সংস্থাগুলিকে কলকাতায় ব্যবসা করার অনুমতি দেননি এবং সিইএসসিকে একচেটিয়াভাবে বাজার দখল করতে সাহায্য করেছেন। অন্যদিকে এর ফলে লাভবান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিইএসসি। সিইএসসি যখন ইচ্ছে যে কোনো পন্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিচ্ছে, সরকার অন্যদিকে তাকিয়ে রয়েছে, কারণ ভাগের অঙ্ক চাঁদা বা অনুদানের মাধ্যমে ঠিক ঘরে পৌঁছে যাচ্ছে। কি কি প্রশ্ন হচ্ছে, ক্ষতি কার হচ্ছে? উত্তর কি আসছে কলকাতা শহর ও বৃহত্তর কলকাতা এলাকায় বসবাসকারী সাধারণ জনগণের। আগামী শনিবার 1 জুন ভোট দেওয়ার পূর্বে একবার ভেবে দেখুন বিগত 13 বছরের বিদ্যুতের বিল কিভাবে বেড়েছে। পুরনো বিল গুছিয়ে রাখা থাকলে বার করে এখনকার বিলের সঙ্গে মিলিয়ে দেখুন, তফাৎটা দেখে চমকে যাবেন। এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। রূপমবাবু, কি হচ্ছে? বিদ্যুৎ নিয়ে কি সত্যি এরকম কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি শুধুমাত্র প্রোপাগান্ডা, কোনটা? অবশ্যই প্রোপাগান্ডা। শুভেন্দু অধিকারী এখনের অবস্থায় দাঁড়িয়ে উনি জানেন না যে নির্বাচন কিসের উপরে লড়বেন। তৃণমূল কংগ্রেসের কাছে অলরেডি ওরা বাংলায় হেরে গেছিল 2021 সালে। এইবার তাদের বিগত দিনে যা সিট ছিল এবার আরো কমবে এবং আগামী 1 জুন যে 9টা সিটে নির্বাচন রয়েছে সেই সবকটা 9টা সিটে তৃণমূল কংগ্রেস বিজয় লাভ করবে এবং সেইখানে শুভেন্দু অধিকারীর দায়িত্বে বিজেপির তরফ থেকে, যেহেতু তিনি এবার নির্বাচনে বিজেপির দায়িত্বটা নিয়েছিলেন, তিনি জানেন না যে সামনে কিভাবে তিনি মানুষকে ভুল বোঝাবেন, তাই আজকে এইসব ভুল ভাল তথ্য দিয়ে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বেশ, তার মানে কোনো এক জায়গাতে বিজেপির পায়ের তলার মাটি দুর্বল হয়ে গিয়েছে, এটাই বলতে চাইছেন রূপমবাবু। এবং তার সঙ্গে সঙ্গে একেবারে সেই প্রেক্ষাপটে আজ অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় WBSEDCL এর একটা বিল ভাইরাল করা হয়েছিল এবং বলা হয়েছিল ইউনিট প্রতি WBSEDCL টাকা বাড়িয়েছে। সেটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা প্রমাণ করে দিতে তারা সোশ্যাল মিডিয়া জুড়ে যে সেটা শুধুমাত্র প্রোপাগান্ডা। শুভেন্দু অধিকারী সেই পোস্ট ডিলিটও করে দেয়, শুভেন্দু অধিকারী সেই পোস্ট ডিলিটও করে দেয়। একেবারে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পায়ের তলার মাটি কতটা দুর্বল বিজেপির সেই বিষয় নিয়ে একেবারে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কেন কোনো হেভি ওয়েট প্রার্থী দেওয়া হলো না সেটা নিয়ে ওপেন চ্যালেঞ্জ করেছে। কি বলেছেন তিনি শোনাবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল।
ধ্যান, রাজনীতি, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা চলছে। কিন্তু যে কথা বলে বিরতির আগে গিয়েছিলাম, প্রশ্ন উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ করছেন বিজেপিকে যে কেন কোনো হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ডায়মন্ড হারবার কেন্দ্রে দেওয়া হলো না। তিনি কি বললেন শোনাই একবার, শুনুন। বিজেপির যদি প্রার্থী খুঁজতে 1 মাস সময় লাগে, তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় 2000 বুথ রয়েছে, বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, সকাল বিকেল দুপুর সন্ধে বসে টিভি চ্যানেলে আমার বাপ্পাপান্ত করে, তারা আমার বিরুদ্ধে লড়লো না কেন? আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন? সিপিএম আমাকে গালাগালি দেয়, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা দাঁড়ানো না কেন? বিজেপি আমার বাপ্পাপান্ত করে, বিজেপির কোনো সর্বভারতীয় নেতা, বিজেপির কোনো রাজ্য নেতা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন? কংগ্রেসের কোনো নেতা যারা আমায় গালিগালাজ করে দাঁড়ালো না কেন? এত ভয় কেন? তার কারণ এরাও জানে যে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। দেখুন, বিষয় হচ্ছে এই ভোটে যে প্রার্থী হোক, অভিষেক ব্যানার্জির নজরে ছোট বড় মাঝারি এসব হিসাব থাকতে পারে, কিন্তু আমরা জানি যেখানে ইলেকশন সেখানেই মোদিজি লড়ছেন। অতএব প্রার্থীকে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পশ্চিমবাংলার 42টা কেন্দ্রেই, দেশের সমস্ত কেন্দ্রে স্বয়ং মোদিজি লড়ছে, আর আমরা সেই মোদিজিকেই মুখ করে আমরা পুরো ইলেকশন লড়ছি। অতএব সেই কারণে আসল জিনিসটাকে অন্যদিকে ঘোরালে চলবে না। সেই জন্য আসল বিষয়টাই হচ্ছে যে আমরা যেটা লড়ছি মোদিজিকে সামনে রেখে, বিজেপির ইডিওলজি এবং 10 বছরের মোদিজি সরকারের পারফরমেন্স, এর উপরে নির্বাচন লড়ছি। প্রার্থী কোথাও কোনো বিষয় না। একেবারে আপনাদেরকে পাশাপাশি দুটো বাইট শোনালাম। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা থেকে তিনি কি বললেন সেটাও শোনালাম, অন্যদিকে আমার সহকর্মী গৌরব কথা বলেছিল রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বক্তব্য রেখেছেন সেটাও শুনিয়েছি পাশাপাশি। এবার সরাসরি চলে যাবো রূপম বাবুর কাছে। রূপম বাবু, আমার একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে আপনার কাছে। আজ বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার জায়গাতে কেন কোনো হেভিওয়েট প্রার্থী দেওয়া হলো না। আচ্ছা, এই প্রশ্নটাই যদি এবার পাল্টা আপনাদের কাছে চলে যায়, তমলুক বা কাঁথিতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলো না? দেখুন, সেটা অবশ্যই দলের হাইকমান্ড এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু আমি যেই কথাটুকু বলতে পারি যে বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় না, রূপম বাবু আপনি হারিয়ে গেলেন। আমার প্রশ্নটা এটা এই জন্যই ছিল, আমার প্রশ্নটা বলার পেছনেও প্রশ্নটা এটাই কারণ ছিল যে কোনো এক জায়গাতে সবাই সবার এলাকাতে শের হয়, এটা মানতে তো নিশ্চয়ই আপনি চাইবেন যে প্রত্যেকের এলাকাতে শের হয়, এবং সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওপেন চ্যালেঞ্জটা করেছে, সেই চ্যালেঞ্জটা একইভাবে যদি আপনাদের দিকে ফিরে আসে, তমলুক বা কাঁথিতে কেন লড়াই করতে পারলেন না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন লড়াই করলেন না, সেই জায়গাতে তখন কি অধিকারী গড়ের ক্যালকুলেশন চলে আসবে? প্রথমেই বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের জায়গা বলেন বা নিজের জন্মস্থান বলেন, সেটা আপাতত লোকসভার কিন্তু ডায়মন্ড হারবারে এতদিন ধরে তিনি সাংসদ রয়েছেন, একেবারে ঠিক বলেছেন। নিজের জায়গা তিনি নিজে সেই জায়গাটা বানিয়েছেন মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে। তা করোনা মহামারী হোক, আমফান হোক, এই রেমাল গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মানুষের জন্য, মানুষের পাশে শেল্টার হোমে পৌঁছে গেছে। তাকে যেখানে মানুষ ভালোবাসে, মানুষ যেখানে তাকে চায়, সেই মানুষটা তো তাদের পরিষেবা দেওয়ার জন্য তিনি সেখানেই দাঁড়াবেন। এবং আপনারা যদি বলেন সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় আছে, অধিকারী গড় বলে কোনো কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দূরে সরিয়ে রেখে নন্দীগ্রাম তথা মেদিনীপুরে বিভিন্ন ভুল কাজ কিছু কারণে টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে, কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে, আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে টাইপ টিভি বাংলার পর্দায়, ধ্যানের ছবি দেখাচ্ছি, মেডিটেশনের ছবি দেখাচ্ছি। 45 ঘন্টা ধরে এই ধ্যান চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু এই ধ্যান নিয়েও রাজনীতি শুরু হয়েছে। ঠিক শুনছেন, ধ্যান নিয়েও রাজনীতি চলছে। কেন তিনি ধ্যান করছেন না? যে ধ্যান করছেন ভালো কথা, কিন্তু ধ্যানকে কেন এতটা সামনে ফোকাস করা হচ্ছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধ্যানকে দেখানো হচ্ছে? আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেখি। 2014 এবং 2019 এই 2 বছরই যতবার লোকসভা
যতবার নির্বাচন হয়েছে ততবারই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো না কোনো টেম্পলে গিয়েছেন, কোনো না কোনো মন্দিরে গিয়েছেন এবং সেখানে তিনি পুজো দিয়েছেন। 2019-এ যদি দেখাই তাহলে কর্ণাটকা মন্দিরেও তিনি কিন্তু গিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি পুজো দিয়েছেন। 2024-এ একই কাজ তিনি করছেন, ধ্যান করছেন। এটার মধ্যে প্রসঙ্গক্রমে খুব একটা বেশি হেরফের নেই, কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণ যেটা হচ্ছে সেটা কতটা প্রাসঙ্গিক সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ কোনো এক জায়গাতে যে প্রশ্ন দিয়ে আজ শো শুরু করেছিলাম, ভোট কি এবার ধর্মের প্রেক্ষিতে হচ্ছে, ধর্মই কি মূল ইম্পর্টেন্স পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে এবারের ভোটে? তার কারণ যতগুলো ভোট এখনো পর্যন্ত হয়েছে, যতগুলো দফার ভোট হয়েছে, প্রত্যেকটি দফাতেই যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে বাংলার প্রেক্ষিতে একেবারে ধর্ম নিয়েই কথা বলছেন। অন্যদিকে যদি জাতীয় ক্ষেত্রে দেখি তখন সেখানে কংগ্রেস মুসলিম লীগ নিয়ে কথা বলছেন এবং সব জায়গাতেই হিন্দু মুসলিম লেগেই রয়েছে। প্রশ্নটা এই জায়গাটাতেই 1947 সালের পর থেকে একেবারে 2024-এ এসে পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত ধর্মের ভিত্তিতে যদি ভোট হয় তাহলে কোনো এক জায়গা থেকে চাপা পড়ে যাবে না রুটি কাপড়া মাকান। তার কারণ এই দেশে এত লোক, 143 কোটির এই ভারতবর্ষ, যেখানে বিবিধের মাঝে মিলন মহান বলা হয়, বিভিন্ন ধর্মের লোকেরা একসঙ্গে বসবাস করেন, সেখানে কর্মসংস্থান ইম্পর্টেন্ট নয়, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি ইম্পর্টেন্ট নয়, সেখানে সত্যি মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করছে, জীবন নির্বাহ করছে সেটা ইম্পর্টেন্ট নয়, ধর্ম ইম্পর্টেন্ট। শেষ বেলাতে কে কোন ধর্মতে বিশ্বাস করে, কে কোন ধর্মের পুজো করেন সেটা ইম্পর্টেন্ট। হিন্দু ইম্পর্টেন্ট না মুসলমান ইম্পর্টেন্ট? তার থেকেও বড় প্রশ্ন, হিন্দু এবং মুসলমান এই দুই ক্ষেত্রেই কবি নজরুল ইসলাম বলেছিলেন হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এই সব বিষয় নিয়ে ক্ষমাপ্রার্থী, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই কথাটি বলে গেছিলেন কাজী নজরুল ইসলাম। তো প্রশ্ন তো এখান থেকেই ওঠে, যারা এতদিন ধরে মহান মনি ঋষির নাম বলা হয় তারা প্রত্যেকে হিন্দু মুসলমান একত্রিত করেছে, হিন্দু মুসলমানকে এক চোখে দেখেছে, তাহলে 2024-এ দাঁড়িয়ে হিন্দু ও মুসলমান, সাধু সন্ত ইমাম এরা প্রত্যেকে এতটা প্রাসঙ্গিক কেন হয়ে পড়ছে? সত্যিই কি মিডিয়া তাদেরকে প্রাসঙ্গিক বানাচ্ছে, নাকি রাজনীতিবিদেরা প্রাসঙ্গিক বানিয়ে তুলছে বলে আমাদের সাংবাদিকদের এই খবরগুলোকেও তুলতে হচ্ছে? তার কারণ সাধু সন্ত নিয়ে মন্তব্য কেন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমান নিয়ে কথা বলছেন বা হিন্দুদেরকে নিয়ে কথা বলছেন? কেন হিন্দু ধর্মকে এতটা পরিমাণে আনসেফ ফিল করতে হবে? কেন এই কথাগুলো বারবার করে উঠছে? কেন হুমায়ুন কবির বা বলছেন 30%, 70%-এর এই রেশিও কেন হুমায়ুন কবির দেখাচ্ছেন? প্রশ্ন এখান থেকে ওঠে, কেন একজন নেতা হুমায়ুন কবির তিনি বলছেন ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হবে ডেড বডি? কেন এই 2024-এ দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতিকরণের চেষ্টা হবে? কেন ধর্মের ভিত্তিতে একজন আরেকজন পার্টি নেতাকে বা আরেকটি দলকে কটাক্ষ করবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ 4 জুন নির্বাচনী ফলাফল ঘোষণা, কিন্তু তার আগে মানুষকে কি আদৌ বোঝানো গিয়েছে যে ধর্মের ভিত্তিতেই ভোটটা হবে, নাকি কর্মসংস্থান, নাকি দ্রব্যমূল্য, নাকি সত্যি জীবন জীবিকা নির্বাহ নিয়ে প্রশ্ন থাকবে? এই সব কিছু নিয়ে সব কিছুর উত্তর একমাত্র পাওয়া যেতে পারে 4 জুন। সত্যি মানুষ বিভ্রান্ত হয়েছে, নাকি জনতা জনার্দন সবচেয়ে ঊর্ধ্বে রয়েছে এবং সব কিছুর হিসেব নিকেশ করে ফেলেছেন আগেই, যার রেজাল্ট বেরোবে 4 জুন। প্রথমেই ক্ষমাপ্রার্থী, কিছু নির্দিষ্ট কারণের জন্য আজ প্যানেল এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হবে, মোদির ধ্যান কি সত্যিই রাজনীতিকরণ, নাকি কিছু হবার আগে, কিছু ঘটবার আগে মোদির এই মেডিটেশন কোনো অন্য ইঙ্গিত দিচ্ছে? সত্যিই কি শুধু রাজনীতি, নাকি তার এই প্রসঙ্গ অত্যন্ত ইম্পর্টেন্ট যে 4 জুনের পরে ভারতের ইতিহাসে, ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বড় ভূমিকম্প আসতে চলেছে? ঠিক কী ভূমিকম্প জানার চেষ্টা করব আগামী দিনগুলোতে। রাইট টিভি বাংলার নজর থাকবে, কিন্তু তার থেকেও বড় নজর রয়েছে 1 জুন এবং 4 জুনের দিকে। 1 জুন রয়েছে 7ম দফা, অন্তিম দফার নির্বাচন এবং তারপরেই 4 জুন নির্বাচনী ফলাফল ঘোষণা। এই 2 দিনের দিকে নজর থাকবে ট্রাইট টিভি বাংলার। আপনারা নজর রাখুন ট্রাইট টিভি বাংলার পর্দাতে। এরকমই টান শো দেখার জন্য 1 ঘন্টার নজর রাখতে হবে ট্রাইট টিভি বাংলার পর্দায়। এক কথায় অঞ্চলে। নমস্কার।